অন্যের কটূক্তি, অন্যের ব্যাড অ্যাটিটিউড, অ্যারোগ্যান্স, বুদ্ধিবাদ, যুক্তিবাদ, অনুভববাদ, তিনটে নিয়েই পড়াশোনা এবং তিনটে নিয়েই তার মতবাদ দিলেন। দেবীর কৃপায় যদি তিনি ঠিক থাকেন, মতের পরিবর্তন অবশ্যই হয়। নমস্কার, আপনি দেখছেন আনন্দবাজার অনলাইনের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। আমি সুজয় নীল এবং আমাদের সঙ্গে শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, একটা জায়গা নিয়ে আপনার কাছে জানতে চাইব যে দেখুন, কেউ যখন উন্নতি করার চেষ্টা করে বা একটু এগোনোর চেষ্টা করে, সেক্ষেত্রে তার প্রতি ঈর্ষা ছুটে আসে, কটূক্তি ছুটে আসে, বাবা কি না কি করছে। তো এগুলো কোথাও না কোথাও গিয়ে হ্যাম্পার করে, মানে মেন্টাল স্টেটকে হ্যাম্পার করে বা তাকে এগোতে বাধা দেয়, অনেক কিছুই হয়। তো সে কি করতে পারে তার এই জায়গা থেকে বেরোনোর জন্য? এই কটূক্তি ওয়ান টাইপ অফ পয়জন, যেটা আমাদেরকে মনোমস্তিষ্ককে ডিস্টার্ব করে দেয়। মানুষের মেজাজটা খারাপ হয়ে যায়। সেই খারাপ মেয়ের জন্য তার পরিবারে তাদের সাথে ঝগড়া ঝামেলা তৈরি হয়, বা তাকে অনেক ভেতরটা ধোঁয়াযুক্ত হয়ে যায়, কষ্ট পায় সে। তো এই আমাদের শাস্ত্রে এই যারা অপোনেন্ট, তাদের যে বদমাইশি, তাদের যে কটূক্তি, তাদের যে অ্যারোগ্যান্স, এটা অনেকখানি যাতে তারা নম্র থাকেন তার জন্য দেবীর কাছে প্রার্থনা এবং কার্যকরী প্রার্থনা আছে। কিন্তু সেই প্রার্থনার জন্য যিনি করছেন তাকেও কিন্তু সৎ হতে হবে। কিরকম? মানে তিনি কারো ক্ষতি চাইলে হবে না। না, যেমন ধরুন আমি বলছি, বগলামুখীর মন্ত্র, ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় স্তম্ভয় জিওভাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় লিঙ্গং স্বাহা। এটা হচ্ছে মেন মন্ত্র, এটা প্রধান। কিন্তু এটা মন্ত্র পাঠ করলেই ঠিক হয়ে যাবে এমন নয়। মন্ত্রের ব্যাখ্যা হচ্ছে, লিং কথাটা এসছে হ এবং ল। হ হচ্ছে আমাদের গলার যে কাছে যে আমাদের চক্র রয়েছে তার বীজমন্ত্র হচ্ছে হাম, আর ল হচ্ছে মূলাধার চক্র। মূলাধার চক্র যেটা আমাদের টোটাল বডিটাকে কন্ট্রোল করছে। লিং এখান থেকে এসছে। বগলামুখী যে দেবী, যদি তার মূর্তি দেখেন, দেখবেন তিনি শত্রুর জিভটাকে টেনে ধরেছেন। গুগল করে দেখলে তিনি জানতে পারবেন। সর্বদুষ্টানাং, যারা যারা দুষ্ট আছে, মানে যিনি উচ্চারণ করছেন তিনি দুষ্ট হন, তারও কিন্তু প্রবলেম আসবে। বাচং, ওয়ে অফ টকিং, মুখং, মুখ, মুখ মানে মাথা, ব্রেন, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, পদং মানে পা, স্তম্ভয়, স্তম্ভ মানে স্তম্ভ, থাম করে দেওয়া, একটা থামের মতন, একটা পিলারের মতন আটকে দেওয়া। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভ স্তম্ভ জিওভাং কিলয় কিলয়, মানে জিউভটাকে যাতে কন্ট্রোল করতে পারে। তার জন্যই তো প্রবলেম। অনেক সময় জিউভা না করে লোকে এখন লিখে দেয়, কাউকে বলে দেয় আড়ালে, সেটা জীবের মাধ্যমেই তো আসে। বুদ্ধিং বিনাশায়, সেই এখন টাইপ, বুদ্ধিটাকেও নাশ করা। কিন্তু এর জন্য যিনি করছেন তাকেও ঠিক থাকতে হবে, কিন্তু তারও নাশ হবে কিন্তু। ফলে ঠিকঠাক ব্যক্তি কিন্তু করতে হবে, তবেই সে করতে পারবে এবং সেখানেই সাকসেস আসবে। বগলামুখী এখানেই প্রয়োগবিদ্যা রয়েছে। একবার কৃষ্ণ যুধিষ্ঠির এবং দুর্যোধন দুজনকেই বললেন যে তুমি অসৎ ব্যক্তি এবং সৎ ব্যক্তির খোঁজ করে নিয়ে আমার কাছে আসো। যুধিষ্ঠিরকে বললেন অসৎ ব্যক্তিকে নিয়ে আসো, দুর্যোধনকে বললেন সৎ ব্যক্তিকে নিয়ে আসো। তোমাকে কিছুক্ষণ টাইম দিলাম। সন্ধ্যেবেলা দুজনেই ফিরে এলেন। যুধিষ্ঠির সারা শহর ঘেটে একজন কাউকে অসৎ পেলেন না। দুর্যোধন সারা শহর ঘেটে একজন সৎ ব্যক্তি পেলেন না। যে যেমন ব্যক্তি সে কিন্তু সেরকম ব্যক্তিকেই খুঁজছেন। সাধু সবাইকে সাধু দেখে, চোর সবাইকে চোর। একদম। দুর্যোধন দেখছে সবাই অসৎ, সৎ পাচ্ছি না, আর যুধিষ্ঠির দেখছে সবাই ভালো, অসৎ পাচ্ছি না। থটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য সকলের জন্য সকল কিছু নয়। এই দেবীর কাজ হচ্ছে কি করে অন্যের কটূক্তি, অন্যের ব্যাড অ্যাটিটিউড, অ্যারোগ্যান্স, কাঠিন্য, ক্ষতি করার ইচ্ছা, এগুলোকে কি করে দেবীর কাছে প্রার্থনা করে যেন সেটা রক্ষা হয়। এই বিষয়টার সাথে আমার এই মুহূর্তে মনে পড়ছে আমেরিকান সিভিল রাইটস বলে একটা ব্যাপার আছে, গুগল করলে পাবেন, রোজা পার্ক, গুগল করলে জানবেন। টাইমটা ছিল 1950 আশপাশ, ওটা এই মুহূর্তে মনে পড়ছে না, 50 to 55 হবে। এর সাথে বগলামুখী সম্পর্ক। বগলামুখীর কাজ হচ্ছে কি, শত্রু, ভেতরের শত্রু, বাইরের শত্রুকে নাশ করা। আমিও যদি বদমাইশি কিছু করি আমার শত্রুটাও নাশ হবে,
এবং বাইরের শত্রুকে নাশ করা। সেই সময় ওই 1950 to 55 এই সময় আনুমানিক, সেই সময় আমেরিকায় হোয়াইট স্কিন এবং ব্ল্যাক স্কিনের মধ্যে রেসিজম ছিল, বর্ণবিদ্বেষ ছিল সাংঘাতিক। হ্যাঁ, সেখানে যে সরকারি বাসগুলো ছিল সেই সরকারি বাসগুলোর প্রথম 4টে যে রো শ্বেত হোয়াইট স্কিনের লোকেদের জন্য পার্মানেন্ট করা ছিল। সেখানে ওই হোয়াইট স্কিনের ছাড়া অন্য কেউ বসতে পারবে না, ব্ল্যাক স্কিনের লোকেরা বসবে না, কি নারী কি পুরুষ। তার পরবর্তী রোগগুলোতে ব্ল্যাক স্কিনের লোকেরা বসতে পারে। তবুও শর্ত, যদি কেউ হোয়াইট স্কিন চলে আসে তাদের কিন্তু জায়গা ছাড়তে হবে। রোজা পার্ক নামে একজন লেডি এরকম ধরনের একদিন ওই 4র্থ রোর পরে 5ম রোতে তাদের জায়গায় তিনি বসে আছেন। একজন শ্বেত হোয়াইট স্কিনের কেউ এসছেন, কি নারী কি পুরুষ সেটা জানি না ঠিক, এসছেন। ব্যাপারটি আপনি গুগল করলে পেয়ে যাবেন এই গল্পটি। এটি গল্প না, এটা সত্য ঘটনা আর কি। স্বাভাবিক হয়ে তাকে উঠতে হলো, তিনি বাস থেকে নেমে গেলেন দুঃখ পেয়েই, এবং সেখানে ড্রাইভারের ভূমিকা ছিল। ড্রাইভারও কিন্তু হোয়াইট স্কিন ছিল। ড্রাইভার জোর করেই আর কি এ করলো, তার জন্য উনি দুঃখিত হয়ে নেমে গেলেন, পরের বাসের জন্য চেষ্টা করলেন। এরকম ওনার জীবনে একাধিকবার ঘটনা ঘটেছে। এরকম ঘটনা, একদিন ওনার শরীরটা একটু খারাপ, জায়গা নেই, ওই 1ম রোর মধ্যে একটা সিটে উনি বসেছেন, পেছন দিকে ব্ল্যাক লোকেরা বসে রয়েছেন। ওনার শরীরটা খারাপ, ওনাকে উঠতে প্রবলেম হচ্ছে। তো রোজা পার্ক যখন বসে আছেন তখন একজন হোয়াইট স্কিনের লোক এসছেন। ড্রাইভার জোর করে তাকে তুলে দেওয়ার চেষ্টা করে, বলে আমি উঠবো না, যা পারো করো, যা পারো করে নাও। তো স্বাভাবিকভাবে যখন উঠলো না, দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা তৈরি হলো। ড্রাইভার যিনি হোয়াইট স্কিন তিনি পুলিশকে ডাকলেন, পুলিশ এসে তাকে অ্যারেস্ট করলো। এবং এই অ্যারেস্ট করার পরে প্রচণ্ড উদ্দাম আন্দোলন শুরু হলো, সাংঘাতিক। ব্ল্যাক স্কিনের যারা ছিলেন, অশ্বেত যারা, এবং সেই আন্দোলনের ফলে পরবর্তীকালে মার্টিন লুথার জুনিয়র, যিনি পরবর্তীকালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনিও এর সাথে যুক্ত হয়েছিলেন, অ্যারেস্টেড ছিলেন, ইমপ্রিজনমেন্ট তার হয়। সেই নিয়ে অশ্বেত এবং শ্বেত মানে হোয়াইট স্কিন এবং ব্ল্যাক স্কিনের লোকেদের মধ্যে মারাত্মকভাবে একটা আন্দোলন ছড়িয়ে যায় যে আমাদের তোমরা প্রপার প্রায়োরিটি দিচ্ছ না। ইন্ডিপেন্ডেন্স হয়ে যাওয়া সত্ত্বেও, দাসপ্রথার লোপ হয়ে যাওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলে। 10 দিন নয়, 20 দিন নয়, 30 দিন নয়, 50 দিন নয়, 100 দিন নয়, 200 দিন নয়, 300 দিন নয়, 381 দিন এই আন্দোলন এত সাংঘাতিকভাবে এগোয়, ব্ল্যাক স্কিনের যারা, তারা আর ওই সরকারি গাড়িতে উঠতেন না, তারা 4 চাকার অন্য ছোট গাড়িতে যেতেন, যেটা চালাতেন কিন্তু ব্ল্যাক স্কিন, এবং ওই বাসের যে ভাড়া সেই ভাড়াতে তারা কিন্তু সার্ভিস দিতেন। এরকম সাংঘাতিক অবস্থা তৈরি হয়েছিল বর্ণবিদ্বেষের ফলে যে আন্দোলন। তখন আমেরিকার যে সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশনে এলো যে না, এটা সম্ভব নয়। এত আন্দোলন সাংঘাতিকে পৌঁছে গেছে যে কেউ আর মানছে না, কোনো মতেই মানবো না। তখন ডিসিশন হলো যে এরম ধরনের আর এরম ডিভিশন করা হবে না, যে যেরম থাকবে না। তখন আমেরিকাতে একটা নিয়ম ছিল, আগেও নিয়ম ছিল, যে যারা হোয়াইট স্কিনের যারা বাচ্চারা হোয়াইট স্কিনের স্কুল বা কলেজে পড়বে, ব্ল্যাক স্কিনের যারা বাচ্চারা অন্য একটা স্কুল বা কলেজে পড়বে। সেখানেও আন্দোলন শুরু হয়ে গেল, সাংঘাতিক মারপিট, অশান্তি শুরু হয়ে গেল। পরবর্তীকালে সেখানেও কিন্তু ন্যায়ালয় ডিসিশন নিলেন যে না, এরম হবে না, হোয়াইট স্কিন এবং ব্ল্যাক স্কিন একসাথেই থাকতে হবে। কিন্তু রোজা পার্কের যে এই সাংঘাতিক আন্দোলন, এই যে সাংঘাতিক মানবো না, যা হয় দেখে নেব, সেই আন্দোলনের জন্যই আমরা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ওবামাকে দেখেছি পরবর্তীকালে এসছে। এই রকম রেসিজম অন্য ওয়েতে, অন্য নামে, অন্য ছদ্মবেশে, অন্য উপায়ে অফিসের মধ্যেও আছে, বাড়িতেও আছে, শাশুড়ির সাথে বৌমার আছে, এই বৌমার সাথে ওই বৌমার আছে, ব্যবসার ক্ষেত্রে আছে, অন্যভাবে বর্ণবিদ্বেষ। তো কারুর তো ওই 381 দিন ধরে সাংঘাতিক যুদ্ধ, ইমপ্রিজনমেন্টের কারোর ক্ষমতা নাও আসতে পারে। সেখানে দেবী বগলামুখীর যখন শরণাপন্ন হয়, তার মধ্যে সেই জোটটা চলে আসে এবং তাকে সাপোর্ট দিতে আরম্ভ করে। এখানে তো বিরাট বড় মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টের জন্য বহু ক্ষয়ক্ষতি, বহু ঝঞ্ঝাট, বহু অত্যাচার এগুলো পেয়েছে। কিন্তু সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, একটা অফিসে একটা ঝঞ্ঝাট পাচ্ছি, কিছুতেই আমি জায়গাটা পেয়ে উঠছি না।
দেবী বগলামুখী শরণাপন্ন হলে তিনি এই জায়গা থেকে তার উদ্ধার করবেন। এখানেই বগলামুখীর প্রয়োগ। এই যে প্রবল আন্দোলন না করেও বাড়িতে কিছুক্ষণের জন্য কিছু প্র্যাকটিস, কিছু নিয়ম, কিছু উপাচার, কিছু রেমিডিয়াল মেজারমেন্ট, যত বড় শত্রুই হোক না কেন, যদি তিনিও ঠিক থাকেন, মানে সেই যুধিষ্ঠিরের মতন কৃষ্ণ বলেছেন তুমি খুঁজে আনো একটা কোনো বাজে লোককে, যুধিষ্ঠির বাজে লোক পেলেনি না, তাকেও ভালো হতে হবে। সত্যই কিন্তু শত্রু তার কন্ট্রোলে চলে আসবে। এখানেই দেবী বগলামুখীর কৃপা, তার এই সান্নিধ্যে এলে সেই মানুষের মধ্যে সেই চেতনা তৈরি হয়। আরেকটা ব্যাপারও দেখেছি যে কিছু মানুষের প্রতি ভুল ধারণা পোষণ করে, মানে হয়তো সেই মানুষটা সেটা নয়, কিন্তু তার একটা ভুল ধারণার জন্য অনেক কিছু ক্ষতি হয়ে গেল, সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হলো। তো সেক্ষেত্রেও কোনো দেবীকে কি স্মরণ করার জায়গা? ডেফিনেটলি সম্পর্ক বলুন বা ব্যবসা ইনভেস্টমেন্ট বলুন বা চাকরি ক্ষেত্রে ভুল ধারণা বা কোনো একটা কেউ কারোর জন্য হুইসপার করেছে, এটা আদৌ ঠিক না, তার ধারণাটা বদলে গেছে, তার প্রতি সুনজর ছিল, নজরটা সরে গেছে অন্যদিকে। প্রথমত আগে জানতে হবে যে কোনো একটা মানুষের সুনজর বা কুনজর বা কেউ কারুর ছত্রছায়া ছিল, সব ভালোই চলছিল, ব্যাপারটা চেঞ্জ হলো কেন? জেনারেলি আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয় বা কারোর প্রতি আমরা ভালো ভাবি বা খারাপ ভাবি আমাদের অনুভব থেকে, দৃষ্টিকোণ বদলে যায়। দৃষ্টিকোণ বদলে যায়। এই দৃষ্টিকোণটা যখন বদলে যায় তখনই কিন্তু তাকে আমরা খারাপ ভাবি বা ভালো ভাবি। একদম। কিন্তু দৃষ্টিকোণ দেবীর কৃপায় বদলানো যায় যদি লোকটা ঠিক হয়। আচ্ছা, মানে ধরো রাখুন রামের সাথে যদুর সম্পর্ক খুব ভালো ছিল, কোনো একটি গ্রহ নক্ষত্রের খারাপ পরিস্থিতির জন্যই ঘটনাটা ঘটে। রাম খুব পাওয়ারফুল ব্যক্তিত্ব, রাম নামে কোনো একটি ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তিত্ব, যদুকে সে যে পরিমাণ আগে সুনজরে রেখেছিল, সাপোর্ট করছিল আর্থিকভাবে, সামাজিকভাবে বা যে কোনো দিক থেকে, যেহেতু পাওয়ারফুল ব্যক্তি, সে সাপোর্টটা এখন সে যদুকে আর করছে না। কিন্তু যদু যদি সত্যি ঠিক থাকে, রামের ভুল সহজেই ভেঙে যাওয়া সম্ভব। কিন্তু আমি এরম দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বইয়ের জন্য সেপারেশন হয়ে গেল, স্ত্রী 20 বছর বাদিকে জানতে পারলো স্বামী সত্যি ভালোই ছিল। বা এরম ক্ষেত্রে দেখেছি কোনো একটি বড় ব্যবসায়ী, বড় প্রতিষ্ঠানে বড় একজন মালিক, তারই অধস্থান কর্মচারী, তাকে ভুলভাবে তাকে বাইরে বার করে দেওয়া হয়েছে, সে কিন্তু আসলে খুব ভালোই ছিল। সেই মালিক 20 বছর বাদে বা 10 বছর বাদে জানলেন, তখন আফসোস করছেন। যে ব্যক্তির সত্যিকারে ভালো স্টাফ ছিল সে হয়তো অন্য জায়গায় অন্য কোম্পানিতে জয়েন করে সেই কোম্পানিকে বড় করে তুলে ধরেছেন। ভুল ধারণা কিন্তু মানুষের হয়, এবং দেবীর কৃপায় ভুল ধারণাকে ঠিকও করা যায়। দেবীর কৃপা মানে কি? একটা এনার্জি। এই জন্য বলতে গেলে আমাকে একটা দর্শনের জায়গায় আসতে হবে। আমার খুব প্রিয় 3 জন দার্শনিক, একজন হচ্ছেন কান্ট, ইমানুয়েল কান্ট, 2 নম্বর হচ্ছে হিউম, আর 3 নম্বর হচ্ছে লুডউইগ উইটগেনস্টাইন। এই 3 জন আমার খুব প্রিয় দর্শন, এবং আমাদের জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যেহেতু মন কানেক্টেড প্রতি মুহূর্তে, ফলে এদের আমি কিছু গ্রন্থ অধ্যয়ন করেছি। কান্ট নামে যিনি ছিলেন 18 সেঞ্চুরিতে, উনি বুদ্ধিবাদ নিয়ে চিন্তা করতেন। বুদ্ধিবাদ মানে আমার বুদ্ধি যেটা বলছে এটা আমি চিন্তা করব, এই নিয়ে উনিগুলো প্রভাবিত ছিলেন অনেক রকম। তিনি তার থিসিস রচনা করেছিলেন। তারপরে তিনি হিউম নামে একজন দার্শনিকের পরামর্শে বলুন, সব তার দ্বারা প্রভাবিত হয়ে বলুন, তিনি অনুভববাদে ঢুকলেন এবং পরবর্তীকালে যুক্তিবাদে ঢুকলেন। ফলে সেই কান্ট বুদ্ধিবাদ, যুক্তিবাদ, অনুভববাদ 3টে নিয়েই পড়াশোনা এবং 3টে নিয়েই তার মতবাদ দিলেন, এবং সেই নিয়ে তিনি থিসিস রচনা করলেন। তাহলে তার যে কোনো থিওরির জন্য যুক্তিবাদ ছিল, যুক্তি লজিক, অনুভববাদ ছিল, বুদ্ধিবাদ ছিল। এই 3টে বিষয়ে তিনি পারদর্শী ছিলেন এবং জগৎকে বুঝিয়েছিলেন। পরবর্তীকালে 5-7 বছর বাদে এসে বলেন না এটা ঠিক না, আমি সব ভুল বলেছি, এটা কারেক্ট নয়। পরবর্তীকালে তিনি একটি গ্রন্থ রচনা করলেন, ক্রিটিক অফ পিওর রিজন, মানে সমীক্ষাবাদ। আচ্ছা, তাহলে তার মধ্যেই পরিবর্তন রইল কেন? তার মানে তার অনুভব, তার বিচার ক্ষমতা বদলেছে। কেন বদলেছে? নিশ্চয়ই পরিবেশ, প্রকৃতি, সংযোগ, পরিস্থিতি দিয়ে উনি ফিল করেছেন যে আগেরটা সব ভুল, সমীক্ষাবাদ হচ্ছে আসল। তাহলে এই কান্ট নামে যে কান্ট নামে যে ইমানুয়েল কান্ট নামে, তার কিন্তু মতের পরিবর্তন হয়ে গেল। তাহলে মতের কিন্তু পরিবর্তন হয়। আমি আগেও একটি অনুষ্ঠানে বলেছিলাম যে পৃথিবীতে আমার মতে কোনো কিছুই ফুল ব্ল্যাক অথবা ফুল হোয়াইট হয় না, গ্রেও হয় না। এটা গ্রেও হতে পারে, নিশ্চয়ই হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড গ্রে, অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুটো অথবা 3টে, ও আইদার ব্ল্যাক আর আইদার হোয়াইট নয়। হ্যাঁ, একদমই তাই। 20 শতকে আরেকজন বড় দার্শনিক ছিলেন, তার নাম হচ্ছে লুডউইগ।
যে লুডুইক এত বিখ্যাত ছিলেন, টাইমস ম্যাগাজিনে তার লেখা হয়েছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার লেখা পড়ানো হতো। ট্র্যাক্টাটাস নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন, সেই নিয়ে সমীক্ষা, পড়াশোনা, স্কুল তৈরি হয়ে গেছিলো, সেই নিয়ে রিসার্চ, থিওরি সমস্ত কিছু হয়েছিল। তার অনুভবটাও ছিল এই বুদ্ধিবাদ, অনুভববাদ এবং যুক্তিবাদ নিয়ে। এবং সেই বুদ্ধিবাদ, যুক্তিবাদ এবং অনুভববাদের থেকে যে গ্রন্থ ট্র্যাক্টাটাস, সেটি একটি অত্যন্ত বিখ্যাত গ্রন্থ। বড় বড় অধ্যাপক, বড় মাপের অধ্যাপক সেটা রিসার্চ করেছেন এবং স্টুডেন্টদের পড়িয়েছেন। বুদ্ধিবাদ, অনুভববাদ, সমীক্ষাবাদ, যুক্তিবাদ, এগুলো নিয়ে একটা বিরাট আলোচনা চলেছে দীর্ঘদিন ধরে। তারপর উনি কোথাও বেড়াতে চলে গেলেন, 10 বছর বাদে এসে বললেন, আমি যা বলেছি সব ভুল। আমি আমার মতটাই খারিজ করে দিলাম। বলছে, স্যার আপনার এই পড়া তো চলছে এখন কেমব্রিজে, তাহলে আমি খারিজ কিভাবে করব? বলে, আমি সব মত খারিজ করে দিচ্ছি। তাহলে মতের কিন্তু পরিবর্তন হয়। এবার মতের পরিবর্তন ক্ষেত্রে কি হচ্ছে, 5 বছর, কারোর ক্ষেত্রে 10 বছর। কারণ কি, এই সমস্ত ক্ষেত্রেই একটা দেখা যাচ্ছে যে আমরা কিভাবে জিনিসটাকে দেখছি, কে কে তার ইন্টেনশনটাকে বোঝাচ্ছে। অনেক সময় জাজমেন্টও কিভাবে পরিবেশন করা হচ্ছে, কত দৃঢ়ভাবে পরিবেশন করা হচ্ছে নয়, কত লজিক্যালি এবং ভারসাম্যযুক্ত পরিবেশন করা হচ্ছে, তার উপর কিন্তু জাজমেন্ট পরিবর্তন হয়। তাহলে মানুষের যেখানে ভুল ধারণা হয়ে গেছিল স্বামী স্ত্রীর মধ্যে, কাজের জায়গায়, ব্যবসা ক্ষেত্রে, এই 10 বছর টাইম লাগে না, 6 মাস লাগে। এখানে দেবী ধূমাবতী হৃদয়ে থাকেন। ধূমাবতী মানে ধোঁয়া, ধূমাবতী মানে মারাত্মক কিছু খারাপ দেবী নন। যেখানে ধোঁয়া হয়ে রয়েছে, বুঝতেই পারছি না, ধোঁয়াশা, সেই দেবী ধূমাবতী শরণাপন্ন হলে যদি কোনো কারণে কারোর সাথে কারোর মতের অমিল হয়, ভুল ধারণা তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, ধূমাবতী দেবীর প্রয়োগ যদি করা যায়, 6 মাস, 180 দিন, এই প্রয়োগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়, যদি তিনি ঠিক থাকেন। এত বড় বড় দার্শনিকদের যদি, যার কেমব্রিজে তার পড়ানো হতো, তার টাইমস ম্যাগাজিনে তার লেখা রয়েছে, তিনি যদি তার মতের পরিবর্তন করেন 10 বছর বাদে তার সিদ্ধান্তের জন্য, সাধারণ মানুষ দেবীর কৃপায় যদি তিনি ঠিক থাকেন, মতের পরিবর্তন অবশ্যই হয়। এবং এই মতের পরিবর্তন যদি করা যায়, সুসম্পর্কটা গড়ে ওঠে। কোনো একটা ভালো কনসার্ন থেকে অন্য কোনো জায়গায় কোনো স্টাফ গিয়ে অন্য কনসার্ন যেতে হয় না, সেই মালিক পক্ষ বুঝতেই পারেন যে কোথায় ত্রুটি হয়েছে আমাদের। স্বামী স্ত্রীর মধ্যে, একের মধ্যে যদি ভুল বুঝে ধূমাবতী দেবীর শরণাপন্ন হলে মিটে যায়, এবং বহু ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেছে। যাই হোক, এই আলোচনা কিন্তু আমাদের চলতেই থাকবে। স্যার আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন শুধুমাত্র ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। তাই দেখতে থাকুন আনন্দবাজার অনলাইন। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।